রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টার থেকে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম নিয়ে এর আগে আমি বেশ কয়েকটি ক্লাস করেছি, তাই তো। তবু কিছু ইনফরমেশান বাকি রয়ে গেছে, আর আজকের ক্লাসে আমি সেই ইনফরমেশান বা তথ্যগুলোই ডিসকাস করব। ঠিক আছে, দেখো তোমাদের একটা প্রশ্ন হতে পারে। দেখো প্রশ্নটা এরকম হতে পারে যে দৈর্ঘ্যের ক্রম অনুসারে নিচের নদীগুলিকে সঠিক ক্রমে সাজাও। কি কি আছে? কৃষ্ণা, নর্মদা, গোদাবরী, কাবেরী। তার মানে কি করতে হবে? যার দৈর্ঘ্য বেশি সে প্রথমে, তাই তো। তার এভাবে পরপর দৈর্ঘ্যের ক্রম অনুসারে পরপর সাজাতে হবে। তাহলে সেক্ষেত্রে কি তোমাদের দৈর্ঘ্যগুলো জানা থাকতে হবে, তাই কি না? দৈর্ঘ্য সম্পর্কে একটা মোটামুটি ধারণা থাকতে হবে। ওকে, তোমরা খাতায় কি করবে, এভাবে কিন্তু লিখে রাখবে। দেখো গঙ্গার দৈর্ঘ্য আমরা জানি কত, 2071 কিলোমিটার। গোদাবরীর দৈর্ঘ্য 1465 কিলোমিটার। কৃষ্ণার দৈর্ঘ্য 1400 কিলোমিটার। নর্মদার দৈর্ঘ্য 1310 কিলোমিটার। মহানদীর দৈর্ঘ্য 851 কিলোমিটার। কাবেরীর দৈর্ঘ্য 800 কিলোমিটার। তাপ্তির দৈর্ঘ্য 724 কিলোমিটার। তবে এই যে দৈর্ঘ্য আছে, কোনো কোনো বইয়ে কিন্তু এই যে দৈর্ঘ্য আমি লিখেছি কয়েক কিলোমিটার, 4-5 কিলোমিটার বা 1-2 কিলোমিটার কম বেশি পেতে পারো, তাতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। ওকে, তো এছাড়াও আরও কি আছে? উত্তর ভারতের দুটি প্রধান নদী আছে, তাই তো। ব্রহ্মপুত্র আছে, সিন্ধু আছে। তো এই ব্রহ্মপুত্র সিন্ধু এই দুটো নদী কি ভারতের উপর দিয়ে যে গতিপথ, সেই গতিপথের দৈর্ঘ্য কম, তাই তো। ফলে ওই দুটা কিন্তু আর লেখেনি। ঠিক আছে, দেখো তাহলে খুব পরিষ্কার। তোমার যদি এটা সম্পর্কে ধারণা থাকে তাহলে এই উত্তরটা তুমি খুব সহজেই করতে পারবে, কি তাই কিনা? তাহলে প্রথমেই কে? গোদাবরী, তাই তো। প্রথমে গোদাবরী, তাই তো। তারপরে কৃষ্ণা, কৃষ্ণার দৈর্ঘ্য কৃষ্ণা। তারপরে দেখো কি নর্মদা, এরপরে নর্মদা, এবং শেষে কাবেরী, তাই তো। তাহলে এটার সিকোয়েন্সটা কি হবে? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, কাবেরী। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে ঠিক এই তথ্য দিয়ে আরেকটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ওকে, কিরকম? যদি প্রশ্ন হয় যে এখানে যেমন দৈর্ঘ্যের ক্রম অনুসারে আছে, সেটাই যদি যে ক্ষেত্রফলের মানে অববাহিকার ক্ষেত্রফলের ক্রম অনুসারে, দৈর্ঘ্যের বদলে মনে করো আছে অববাহিকার ক্ষেত্রফলের ক্রম অনুসারে নিচের নদীগুলোকে সঠিক ক্রমে সাজাও, তাহলে কোন নদীর ক্ষেত্রফল কত সেটাও জানতে হবে, তাই কিনা? এখানে একটা সহজ বুদ্ধি আছে। কিরকম? দেখো সহজ বুদ্ধিটা হচ্ছে যে নদীর দৈর্ঘ্য যত বেশি তার অববাহিকার ক্ষেত্রফলও বেশি হবে, খুব স্বাভাবিক ব্যাপার, কি তাই কিনা? এই জন্য দেখবে যে গঙ্গার দৈর্ঘ্য ভারতে সবচেয়ে বেশি, কত? 2071 কিলোমিটার। এই জন্য ভারতে সবচেয়ে বড় অববাহিকা কোন নদীর? গঙ্গা নদীর, তাই তো। তাহলে গঙ্গার পরে কে? গোদাবরীর দৈর্ঘ্য বেশি, তাই তো। তাহলে গঙ্গার পরেই ক্ষেত্রফল বড় কার? গোদাবরীর, তাই তো। তাহলে গোদাবরীর পরে কে? কৃষ্ণা, কৃষ্ণার পরে কে? নর্মদা। এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দেখো, এই যে নর্মদা আর মহানদী আছে, নর্মদার দৈর্ঘ্য বেশি, এই তো 1310 কিলোমিটার, আর মহানদীর দৈর্ঘ্য 851 কিলোমিটার, তাই কিনা? দেখো তবু কিন্তু এই মহানদীর দৈর্ঘ্য কম হওয়া সত্ত্বেও এর কিন্তু অববাহিকার ক্ষেত্রফল বেশি, আর নর্মদার দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও এর অববাহিকার ক্ষেত্রফল কম। কেন? বুঝতেই পারছো কেন? কারণ নর্মদা নদী কি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই তো। দুটা পর্বতের মাঝখানে সংকীর্ণ এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে সংকীর্ণ এলাকা দিয়ে প্রবাহিত হলে কি হবে? দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও কি অববাহিকার ক্ষেত্রফল কম হবে, তাই তো। তাহলে এখানে মহানদীটা চলে যাবে আগেই, তাই তো। কি কি হবে? গোদাবরী, কৃষ্ণা, মহানদী, তাই তো। এরপরে নর্মদা, এরপরে কাবেরী, এই সিকুয়েন্সে আসবে। তাহলে এই দৈর্ঘ্যটা মনে রাখলে কি দুটা উত্তর তোমরা পরপর পেরে যাবে। এরপর দেখো, এই মনে করো ভারতের মানচিত্র, আর ভারতের মানচিত্রের উপর দিয়ে এই হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। ভারতের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। আর দেখো এই যে আরব সাগর আছে, আরব সাগরের এই অংশটার নাম কি? খাম্বাত উপসাগর, তাই তো। তো এই খাম্বাত উপসাগরে এই 4টা নদী এসে মিশছে, কি তাই কিনা? খাম্বাত উপসাগরে এই 4টা নদী এসে মিশছে। ওকে, দেখো তো এই খাম্বাত উপসাগরে এই যে 4টা নদী, নদীগুলোর নাম কি কি জানি আমরা, তাই কিনা? এটা কি নদী? এটা হচ্ছে সবরমতী নদী। ওকে, এটা কি নদী? এটা হচ্ছে মাহি নদী। ওকে, এটা কি নদী? এটা নর্মদা নদী। আর এটা কি নদী? এটা তাপ্তি নদী। ওকে, এখান থেকে প্রশ্ন হয় কিন্তু
প্রশ্ন হয় যে আরব সাগরে পতিত নিচের নদী কোনটি? 4টা নদীর নাম দেওয়া থাকে, তার মানে কি অবশ্যই এই 4টার যে কোনো একটা দেওয়া থাকবে। ক্লিয়ার? আবার কি দেখো, আবার প্রশ্ন হতে পারে যে আরব সাগর খাম্বাত উপসাগরে পতিত নদীগুলোকে উত্তর থেকে দক্ষিণে পরপর সাজাও। তাহলে সবার উত্তরে কে হবে? এটা কি বলছি? সবরমতী নদী, এটা কি মাহি নদী, এটা কি নর্মদা নদী, আর এটা কি তাপ্তি নদী। ক্লিয়ার? তাহলে উত্তরে সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, এই হবে সিকোয়েন্স। ঠিক আছে? দেখো এবার এই যে সবরমতী নদী, এই সবরমতী নদীর তীরেই মনে রাখবে আহমেদাবাদ, গান্ধীনগর এই দুটো শহর অবস্থিত। ঠিক আছে? আর এই মাহি নদীর বিশেষত্ব কি দেখো, এই যে মাহি নদী আছে দেখো, এই মাহি নদী দেখো কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। প্রশ্ন হতে পারে যে ভারতের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে? 4টা অপশন দেওয়া থাকবে। ওকে, তাহলে উত্তর কি হবে? মাহি নদী। ওকে, আবার প্রশ্ন হতে পারে দেখো, তাহলে এই যে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এই 4টা নদী, তো খাম্বাত উপসাগরে পতিত 4টা নদীর মধ্যে প্রধান নদী কোনটা? দেখো এই 4টার মধ্যে নর্মদার দৈর্ঘ্যই সবচেয়ে বেশি, ফলে কি এই নর্মদা হচ্ছে খাম্বাত উপসাগরে পতিত প্রধান নদী। শুধু তাই নয়, এই নর্মদা হচ্ছে কি বলতো, নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী প্রধান নদী। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতের পশ্চিম বাহিনী প্রধান নদী কোনটি? তাহলে উত্তর কি হবে? নর্মদা। আবার দেখো এই যে এই নদীটা আছে, ঠিক আছে, এই যে এই নদীটা, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, যার দৈর্ঘ্য দেখো 395 কিলোমিটার। ঠিক আছে, এই সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। ওকে, এবং উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। ওকে, আর এই সুবর্ণরেখা নদীতেই মনে রাখবে, সুবর্ণরেখা নদীতেই হুড্রু জলপ্রপাত গঠিত হয়েছে। প্রশ্ন হতে পারে যে হুড্রু জলপ্রপাত কোন নদীতে গঠিত হয়েছে? তাহলে কোন নদীতে? এই সুবর্ণরেখা নদীতে গঠিত হয়েছে। ওকে, এই নদীর আরেকটা বিশেষত্ব কিরকম দেখো, যে এই সুবর্ণরেখা নদীটাও কিন্তু দেখো এই কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে এখানে একদিকে মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, আবার এখানে এই সুবর্ণরেখা নদীও কিন্তু কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এরপর দেখো এই যে এই নদীটা হচ্ছে মহানদী, এবং এই মহানদী হচ্ছে উড়িষ্যার প্রধান নদী। ঠিক আছে, এই মহানদীর দৈর্ঘ্য দেখো 851 কিলোমিটার। ওকে, এই মহানদী মনে রাখবে যে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য বা রায়পুর জেলার এই সিহাওয়া উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, আর এই মহানদীর বিশেষত্ব হচ্ছে এই মহানদীতেই হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে। এটা প্রশ্ন হয় কিন্তু যে হীরাকুদ বাঁধ কোন নদীতে গঠিত হয়েছে? তাহলে উত্তর কি হবে? হীরাকুদ বাঁধ গঠিত হয়েছে এই মহানদীতে। এরপর দেখো এই মনে করো এই সিন্ধু নদ ভারতের তিব্বত ভারতের উপর দিয়ে চীনের পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। আর এই সিন্ধুর 5টি উপনদী, এগুলো আমি আগেই বলেছি। তো এই 5টি উপনদীর মধ্যে এটা কি নদী? এটা শতদ্রু নদী, তাই তো তালিকা শুধু লিখলাম। ওকে, আর এটা কি নদী? এটা বিপাশা নদী, তাই তো। তাহলে এটা শতদ্রু, এটা বিপাশা। ওকে, দেখো এই শতদ্রু আর বিপাশা যেখানে মিলিত হয়েছে, এখানে একটা ব্যারেজ তৈরি হয়েছে যার নাম হারিকে ব্যারেজ। ঠিক আছে, শতদ্রু আর বিপাশা যেখানে মিলিত হয়েছে সেখানে একটা ব্যারেজ তৈরি হয়েছে যার নাম কি বলছি? হারিকে ব্যারেজ। আর মনে রাখবে এই শতদ্রু নদীতেই ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা গঠিত হয়েছে। প্রশ্ন হয় কিন্তু যে ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গঠিত হয়েছে? কোন নদীতে? এই শতদ্রু নদীতে গঠিত হয়েছে। ওকে, আর দেখো আর এই যে শতদ্রু আর বিপাশা যেখানে মিলিত হয়েছে হারিকে ব্যারেজ, এই ব্যারেজ থেকেই একটা খাল কাটা হয়েছে রাজস্থানে জলসেচের জন্য। এই ব্যারেজ থেকে খাল কাটা হয়েছে রাজস্থানে জলসেচের জন্য। ঠিক আছে, এই খালটার নাম হচ্ছে কি? রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী খাল। ওকে, আর এই খালটাই হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল। প্রশ্ন হয় ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? তাহলে উত্তর কি? রাজস্থানের কি রাজস্থান খাল বা
ইন্দিরা গান্ধী খাল। এবং এই খালটা প্রশ্ন হতে পারে রাজস্থান খাল কোথা থেকে কাটা হয়েছে, তার মানে কি যে শতদ্রু আর বিপাশার মিলনস্থল বা সঙ্গমস্থল এই হারিকে ব্যারেজ থেকেই রাজস্থান খালের উৎপত্তি হয়েছে। আবার দেখো প্রশ্ন হতে পারে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি। ওকে, দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল, যার উচ্চতা 455 মিটার। ওকে, দেখো এই কুঞ্চিকল কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটকের বারাহি নদীতে এই কুঞ্চিকল জলপ্রপাত গঠিত হয়েছে। ক্লিয়ার? দেখো আরেকটা বিষয় মনে রাখবে যে মহারাষ্ট্রের লোনার হ্রদ হচ্ছে একটি জ্বালামুখ হ্রদ। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতের একটি জ্বালামুখ হ্রদ হলো, ঠিক আছে, উত্তর কি হবে মহারাষ্ট্রের লোনার। ক্লিয়ার? আর দেখো আর এই যে উত্তর ভারত দক্ষিণ ভারত, প্রশ্ন হতে পারে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যে কোন পর্বত জলবিভাজিকা রূপে অবস্থান করছে। দেখো এখানে কি আছে, এখানে আছে এরকম বিন্ধ্য পর্বত। ওকে, তো এই বিন্ধ্য পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে জল বিভাজিকা রূপে অবস্থান করছে। ওকে, দেখো তো এরকম কিন্তু ছোটোখাটো তথ্য বা ইনফরমেশান আরও তোমরা বই পড়লে বই থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই বইটাও ভালো করে পড়ে নেবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরে।